শিকার বিষয়টা নিশ্চয়ই জানেন। পশুরা যখন ক্ষুধার্ত হয়ে পড়ে তখন তারা শিকার খুঁজতে থাকে, শিকারকে রক্তাক্ত করে ফেলে, তাই না? ভুল। কখনো কখনো শিকারও পাল্টা লড়াই দেয়। শিকার ধরতে গিয়ে পড়েও যায় হিংস্র পশুরা। শিকারের কাছে হার মেনে ফিরে আসতে হয় তাদের। কিন্তু সেই শিকারই সফল হয় যারা ধৈর্য ধরে শিকারের জন্য অপেক্ষা করে। 6টি শিকারী তাদের অত্যাধুনিক অস্ত্র নিয়ে আমাদের দেখাবে ঠিক কি করে হত্যা করতে হয়। একটি প্রাগৈতিহাসিক দানব সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছে। ইন্দোনেশিয়ার এই দ্বীপে সেই হলো সর্বশ্রেষ্ঠ। 300 পাউন্ডের এই কোমোডো ড্রাগন হলো পৃথিবীর সবচেয়ে ভারী টিকটিকি। এই প্রাণীটির রয়েছে 10টি পা, 3 ইঞ্চি সাইজের থাবা, আর সঙ্গে রয়েছে ভয়ঙ্কর ঘ্রাণ শক্তি। তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট হলে ড্রাগনগুলি জলের দিকে যায়। এই জলে রুসা হরিণও তাদের তৃষ্ণা মেটানোর জন্য আসে। হরিণ লক্ষ্য করে যে ড্রাগন তাদের দেখছে। ওরা ওদের তৃষ্ণা নিবারণ বন্ধ করে না ওরকম ধীর গতির শিকারীর ভয়ে। ড্রাগন ধীরে ধীরে ওদের কাছে আসতে থাকে। সে অপেক্ষা করে। আর যখন নিশ্চিত হয়ে যায় যে হরিণরা সুরক্ষিত বোধ করছে, সে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ব্যর্থ হয়, কারণ হরিণ অনেক দ্রুত। তারা পালিয়েছে। ঠিক কি ভুল হয়েছিল? ড্রাগন শান্ত দর্শকের অভিনয় করেছে আর অনেকটাই কাছে গিয়েছিল। তার সর্বোচ্চ গতি ঘন্টায় 12 মাইল, যা হরিণের থেকে অনেক কম। সাধারণত সে শিকারের উপর নজর রাখে 1 মিটার দূরের ঝোপঝাড় থেকে। হরিণরা তাকে দেখতে পেল আর পলায়ন স্পৃহা সজাগ করল। আরো জরুরি বিষয়, সে তার গোপন অস্ত্র ব্যবহার করতে পারেনি। সে এবার তার ধরন পরিবর্তন করল। এখানে বেড়ে ওঠা মানে ড্রাগনের সাথে ড্রাগনের মরণ লড়াই দেখা। কোমোডো হল নরখাদক, বিশেষ করে যারা অল্প বয়সী এবং ইনোসেন্ট। অল্প বয়সী হওয়ার জন্য এরা দ্রুত। বয়স্ক ড্রাগনগুলি চুপচাপ অপেক্ষা করে শিকারের। অল্প বয়সী ড্রাগনগুলি নিজেদের দাঁত ধারালো করে বয়স্ক ড্রাগনদের হত্যা করে। অল্প বয়সীরা মনে করে এটাই তাদের পক্ষে বেঁচে থাকার সুযোগ। একদম ঠিক। বয়স্ক কোমোডো গাছ বেয়ে উঠতে পারে না, ফলে 300 পাউন্ডের বয়স্ক ড্রাগনের পক্ষে একটি কাঁচা ডালে অপেক্ষা করা সম্ভব নয়। সেক্ষেত্রে সেটা ভেঙে পড়ে আর সে শিকারীর একদম কাছে। আরও একটা ব্যর্থতা। কোমোডোর ক্ষুধার্ত পেট একটি নতুন কৌশলের কথা ভাবছে। তুমি যদি নিজেকে হত্যা করতে না চাও, তাহলে অন্যকে করো। সমুদ্র সৈকতে বিভিন্ন প্রাণী পাওয়া যায় ক্ষুধা নিবারণের জন্য। সে তার লকলকে জিভ নেড়ে বুঝে নিল যে শিকার কাছেই আছে। সে বিশেষ করে বাতাস থেকে
অনুর গন্ধ নিয়ে পাঠিয়ে দেয় জ্যাকবসন্স অর্গানে, যেটা এক ধরনের সুপার নোজ তার মুখের ভেতরে আছে। সে বুঝে গেল যে খাবার তার খুব কাছেই আছে। মুখের চোয়ালের অনেকগুলো ভাঁজের কারণে তারা তাদের মুখ অনেক বড় করে খুলে গোটা মাছ মুখে সব সমেত শুষে নিতে পারে। সৌভাগ্যের বিষয় যে সে প্রত্যেক দিন খায় না। সে তার শরীরের ওজনের ৮০% ওজনের খাবার খেতে পারে, মানে হলো ১২০০ হ্যামবার্গার একবারে। তার মানে এই খাবারটা তার কাছে কিছুই না, কিন্তু এই অল্প খাবারও অনেক। কচ্ছপ কিন্তু অন্য একটা ড্রাগন এর মধ্যে বড়সড় কোপ মেরে খাবার খাচ্ছে। এবার আমাদের স্বার্থপর ড্রাগন যা অল্প বেঁচে আছে সেটা খাবার জন্য পা বাড়ালো দ্রুত। একটা ছোট ড্রাগন পাশে দাঁড়িয়ে চুপচাপ এই মজার দৃশ্য দেখছে। আজ সে সবকিছুই জানে, কিন্তু কিছুতেই পারদর্শী নয়। দুপুর হতে হতে ড্রাগনরা হিংস্র হয়ে উঠেছে আর তারা শিকার করার জন্য উতলা। একটা মহিষ জলের মধ্যে কাদায় আরাম করছে, আর একটা ড্রাগন তাকে মারার চিন্তা করছে। শিকারের থেকে শিকারের ওজন ১৫০০ পাউন্ড বেশি। এটা কি আদৌ সঠিক সিদ্ধান্ত? মহিষেরা এই দ্বীপের প্রাণী হরিণের থেকে অনেকটাই বড়, আর ড্রাগনরা হলো চিরাচরিত শিকারী। এমনকি একটা বাঘও দুবার চিন্তা করবে একে মারার আগে। মহিষের শিং ৫ ফুট লম্বা আর তার ওজন প্রায় ২৬০০ পাউন্ডের মতো। এই বিশাল প্রাণী যে কোনো রকম ক্ষতি করতে পারে। তবুও ড্রাগনের ১ মাসের ক্ষুধা দূর করতে এ সমর্থ। হরিণের মতো মহিষই ধীরগতি ড্রাগনকে ধর্তব্যের মধ্যে ফেলে না। সে ঘন্টায় ৩০ মাইল গতিতে দৌড়তে পারে, যা কোমোডোর গতির দ্বিগুণেরও বেশি। কিন্তু তাও ড্রাগন ভাবে সে পারবে একে মারতে। ড্রাগনটির আলগা বাঁধন ফলে মহিষটি নিজেকে ছাড়িয়ে নেয়। ড্রাগনও ছাড়বে না, আর ক্রমশ মহিষটিও রেগে যাচ্ছে। ড্রাগন দেখছে কি করে তার শিকার ধীরে ধীরে পালাচ্ছে, কিন্তু তার মাথায় অন্য খেলা চলছে। ঘড়ির কাঁটা ঘুরছে ক্রমশ। শিকারীর শেষ কামড় এবারে ঘটবে। ড্রাগনটা ঠিক যেমন ভেবেছিল তেমনই হচ্ছে, যদিও ড্রাগনটির আশেপাশে কোথাও নেই মহিষটি। কারণ ওর কাছে রয়েছে একটা গোপন অস্ত্র, বিষ। সে মহিষটিকে কামড়ে তার রক্তে বিশেষ টিকটিকির বিষ ঢুকিয়ে দিয়েছে। এই বিষ পৃথিবীর যে কোনো বিষধর সাপের বিষের চেয়ে কম মারাত্মক নয়। খুব শীঘ্রই এর কারণে মহিষটি শক পাবে।
60 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি গতির কামড়ের ফলে ড্রাগনের 7টি ধারালো দাঁত গভীর ক্ষতের সৃষ্টি করেছে, আর তার শক্ত পেশিবহুল গলা থেকে বেরোনো বিষাক্ত লালা 1 ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি করেছে মহিষের দেহে। এবার সে ধাওয়া করছে ধীরে ধীরে। তার অসামান্য ঘ্রাণ শক্তির জন্য সে তার শিকারের অবস্থা বুঝতে পারছে 6 মাইল দূর থেকে। মহিষের দেহে বিষ ঢুকে যাওয়ার দরুন সেই ঘা আর শুকোয় না তার। রক্তচাপ ক্রমশ কমে যায় আর সে দুর্বল হয়ে পড়ে। মহিষের দেহের জলছিদ্রগুলোয় একটা অন্যরকম শক্তি কাজ করে। সেখানে জীবাণু প্রবেশ করতে থাকে, যেগুলো সেই ক্ষতর মধ্যে প্রবেশ করতে থাকে আর হয়ে যায় মারণ ইনফেকশন। মহিষটি ড্রাগনের বিরুদ্ধে শেষবারের মতো রুখে দাঁড়ায়। মারণাঘাত কার্যকরী হয় আর দেহ নিথর হয়ে যায় ক্রমশ। এখন ডিনার টাইম। ড্রাগন কি এটা নিজে একা খাওয়াই পছন্দ করবে, নাকি সপরিবারে এটাকে খাওয়া হবে? দীর্ঘক্ষণের অপেক্ষার পর তার বিষের সঠিক ফলাফল পাওয়া গেছে। একটা ছোট্ট কামড়, সব শেষ। আর তারও কিন্তু কোনো আঘাত লাগেনি। এমন একটি শিকারীর কথা ভাবুন যার মারণ কামড় সিংহ, বাঘ আর ভাল্লুককেও নিথর করে দিতে পারে। এই সুন্দরী এবার আফ্রিকার মাটিতে খুঁজে বেড়াচ্ছে তার পরের শিকার। হায়নারা বেশিরভাগ সময় খুঁটে খায়, কিন্তু তারা প্রয়োজনে অসামান্য শিকারীও বটে। এখন অবশ্য তার একটু দুর্ভাগ্যের সময়। তার বাচ্চাদের প্রোটিনপূর্ণ দুধের প্রয়োজন, কিন্তু সেটা উৎপাদন করতে পারছে না কারণ সে খাদ্য পায়নি। তার খাবার প্রয়োজন, আর সেটা এখনই। সে একটা জ্ঞান হারানো ক্যারিয়নের খোঁজ পেয়েছে আর সেই দিকেই যাচ্ছে। সে মাংসের গন্ধ পেয়ে যায় প্রায় 1 মাইল দূর থেকে। অনেক দূরে কোনো সিংহ সেটা হয়তো মেরেছে। তারা সবাই মিলে বনভোজন করছে। সেও পার্টিতে অংশ নিতে চায়। অন্য হায়নাদেরও সেই একই ইচ্ছে, কিন্তু অভ্যর্থনা জানানোর কেউ নেই। সিংহদের ওজন তাদের ওজনের দ্বিগুণ। সেখানে যাওয়াটা বেশ বিপজ্জনক। সিংহ হায়না শিকার করে নিয়মিত। গত মাসেই তার মা 2টো সিংহের থেকে শিকার চুরি করতে গিয়েছিল। কিন্তু প্রাণ নিয়ে আর ফিরতে পারেনি। সে বিপদটাও বোঝে আর খিদের জ্বালাটাও জানে। সিংহরা তাদের নিজেদের শিকারকে যে কোনোভাবে রক্ষা করবে, কিন্তু সে তবুও সেই দিকে এগিয়ে যায়। সে এগিয়ে যায়। আর কোনোভাবেই সেখান থেকে পালিয়ে বাঁচে। এক্ষেত্রে ঠিক কি ভুল হয়েছিল?
সে আরো দুটো হায়নার সাথে দল বেঁধে সিংহের শিকারে হাত দিতে গিয়েছিল। এটাকে ঠিকভাবে প্রয়োগ করার জন্য প্রত্যেকটা সিংহের জন্য 4টে করে হায়নার প্রয়োজন ছিল, কিন্তু ঠিকভাবে তৈরি না থাকার জন্য 3টে সিংহ ওদের উপর চড়াও হয়, আর ওরাও পালাতে বাধ্য হয়। এখানে আর শক্তির অপচয় করে কোনো লাভ নেই। যখন চুরি করা কঠিন হয়ে যায়, শিকার করাও কঠিন হয়, বিশেষত যখন চারপাশ সমতল ভূমি আর প্রচুর খাদ্য সামনে রয়েছে। পুরুষ টপিকর্তা বছরে একবার তার সঙ্গী নির্বাচনের জন্য প্রতিযোগিতা করে। কেউ কেউ সম্পূর্ণ ক্লান্ত, কেউ কেউ ভীষণই ক্লান্ত। সে তাদের খুব ভালো করে লক্ষ্য করে। তার কৌশল হলো, ওরা যখন ক্লান্ত তখন আক্রমণ করো। সে ক্রমশ ধীরে ধীরে এগিয়ে যায়, যেন কেউ লক্ষ্য না করে। এটা একদম বাজে চেষ্টা ছিল। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই সে আক্রমণ করে টপিকে পরাস্ত করতে চেয়েছিল, সে যেহেতু ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু তার পদক্ষেপ ভুল হওয়ার দরুন একটা বিশাল অ্যান্টিলোপের দ্রুত কামড় তাকে পরাস্ত করে। টপিরা হলো বিশ্বের অন্যতম দ্রুত একটি স্তন্যপায়ী প্রাণী, যাদের গতি ঘন্টায় 50 মাইল, যেটা আবার হায়নাদের থেকে ঘন্টায় 10 মাইল দ্রুত। আবারও সেই আগের অবস্থা। তার পুনরায় চেষ্টা করার জন্য টপিকে শান্ত হতে দিতে হবে। সে আবার এগিয়ে চলে মাটির ওপরে, যেখানে তার একটাই লক্ষ্য, শিকারকে শক্ত চোয়ালে কামড়ে ধরতে হবে। স্তন্যপায়ীদের মধ্যে হায়নার কামড় সবচেয়ে মারাত্মক। 1000 পাউন্ডের চাপ থাকে প্রত্যেকটি কামড়ে। সে যদি টপির কোনো অংশে কামড় বসাতে পারত, তাহলে তার কঠিন চোয়াল, শক্তিশালী গলার পেশির ক্ষমতার জোরে খুব সহজেই শিকারটিকে তুলে নিয়ে যেতে পারত। বিঙ্গো, আরো একটি টার্গেট। সে ধীরে ধাওয়া করেছে। কিন্তু শিকারী শিকারকে হারিয়ে ফেলল। এটা ব্যর্থতা, কিন্তু সেটাই সব নয়। সেই টপিটি আক্রমণ করেছে পুনরায়। দ্বিতীয় ব্যর্থতা। কি ভুল হয়েছিল? টপি দৌড়তে শুরু করলো সেটাকে কামড়ানোর আগে, যদিও সেটাকে কোনোভাবে বাগে পেয়েছে, কিন্তু টপি পালাতে সক্ষম। টপির ওজন 300 পাউন্ড, আর তার থেকে লম্বাও বটে। হায়নাটির ওজন 150 পাউন্ডের মতো। তার একমাত্র সম্বল হলো তার শক্ত দাঁতের পাটি। শিকারীর ওজনের জোর ধাক্কার ফলে শিকারীর চোয়ালের কামড় ছেড়ে যায়। তারপর আবার শিকার খাবারের থালা থেকে উঠে শিকারীকে পুনরায় আক্রমণ করে। টপির 15 ইঞ্চি শিংয়ের ধাক্কা ভয়ঙ্কর আঘাত সৃষ্টি করতে পারে। সে যদি একবার আহত হয়, তাহলে তার শিকারের অভিলাষ সেখানেই শেষ। একটা টপিকে ধরাশায়ী করার জন্য তার সাহায্যের দরকার। হায়নাদের দলে অবশ্য সাহায্যের অভাব নেই। একটি নারী নেতৃত্ব করে যেন একটি সম্পূর্ণ নারী বাহিনীকে। পুরুষের সংখ্যা কম, ফলে মহিলারা খাবার নিয়ন্ত্রণ করে, সঙ্গমের সিদ্ধান্ত তারাই নেয়। সে এবারে একটু শিকারের তোড়জোড় শুরু করেছে। তার এখন অনেক ক্ষমতা, বলা যায় অনেকটা ঠাকুমা হয়ে গেছে সে।
টবিরা খুব শীঘ্রই দলটিকে লক্ষ্য করল। একটা গোটা শিকারীর দল একা কারুর থেকে অনেক বেশি শক্তিশালী। অল্পক্ষণের মধ্যেই তারা পেট ভরে খেয়ে নিয়ে ঘুমিয়ে নাক ডাকতে শুরু করলো। দুটি হায়না অত্যন্ত সন্তর্পণে অগ্রসর হলো শান্তভাবে ওই ঘুমন্ত টপিদের দিকে। অবশ্যই দাঁতের ফাঁকে আটকে নেওয়ার ফলে হায়নাদের অনেকটাই সুবিধা হয়েছে সেটাকে ধরে রাখার জন্য। শিকারের তলপেট এখন হায়নাদের সাঁড়াশি আক্রমণে সম্পূর্ণ বিপর্যস্ত। অবশেষে জয়। প্রতিটি হায়না 40 পাউন্ড খেতে পারবে মাংস, হাড় আর শিঙের থেকে একবারে। কি ঠিক হলো এবার? তাদের শিকার ইতিমধ্যেই ক্লান্ত ছিল। তারা একদম সঠিক জায়গায় আঘাত করেছিল, নরম পেটে। 300 পাউন্ডের ক্ষুধার্ত হায়না টপিটিকে খুব তাড়াতাড়ি সাবার করে ফেলল। খুঁটে খাওয়ার থেকে শিকার করা অনেকটাই কঠিন, কিন্তু এবার তারা নিজেদের পরিশ্রমের সঠিক মূল্য পেয়েছে। বেশিরভাগ সময় তারা অন্য শিকারীর থেকে খাবার চুরি করে খায়, সেটা যদি 60 পাউন্ডের কুকুরও হয় তবুও। আফ্রিকান কুকুরগুলো ওই রকমই হয়, প্রকৃত কুকুর। হায়নারা সাধারণত বেড়ালের প্রজাতির, তাই এই দুই প্রাণীর দেখা হলেই তারা কুকুর বেড়ালের মতোই মারপিট করে। হায়নারা কুকুরের থেকে ওজনে 3 গুণ বেশি, কিন্তু কুকুর অনেক দ্রুত। ছোট ওজনের কুকুরগুলো সংঘবদ্ধ হয়ে হায়নাদের উপর আক্রমণ করে যখন তারা ছোট ছোট দলে থাকে। হায়নাদের সম্বল তখন গর্ত করে লুকোনো, কিন্তু ভীষণ সাবধানে থাকতে হয় হায়নাদের চোয়ালের থেকে। হায়নারা চুপ থাকে ততক্ষণ যতক্ষণ কুকুরগুলোর ইচ্ছে না চলে যায়। কুকুরদের দলের নেতৃত্ব দেয় আলফা পুরুষ এবং মহিলারা। তাদের ছানাদের বয়স মাত্র 6 সপ্তাহ। ফলে দলটিকে রোজ শিকার করতে হয়, আর বাচ্চাদের খাওয়াতেও হয় ঠিক করে। মা এবং বাবা দলটিকে র্যালি করে। আলফা পুরুষরা কান খাড়া করে শিকারের অবস্থান বুঝে নেয়। আজ ইম্পালার পদশব্দ পেয়েছে। কেউ লুকিয়ে আছে। বাকিরা দল বেঁধে শিকারের অভিসন্ধি করছে সব দিক থেকে। কুকুরদের কৌশল হলো শিকারকে দল থেকে বের করে ফাঁকা জায়গায় নিয়ে আসা, যেখানে তাদের দলের অন্যান্যরা আক্রমণ করতে পারবে। কৃষ্ণসাররা ছড়িয়ে থাকে। তাদের কাজ হলো জঙ্গলের ভেতর দিয়ে জিগজ্যাগ ভাবে চলা, আর কুকুরগুলো পুরো দলটিকেই ঘিরে ধরে। ইম্পালা যখন ঝোপের মধ্যে দিয়ে যায় তখন কুকুররা দূরত্ব কমিয়ে আনে। বন্য কুকুরদের ঘন্টায় 35 কিলোমিটার গতিবেগ বজায় রাখার ক্ষমতা আছে 3 কিলোমিটার পর্যন্ত, একটা অনতিক্রম্য দূরত্ব। অবশেষে তারা শিকারের কাছে।
যখনই তারা কাছে চলে এলো তখন জায়গা পরিবর্তন আর প্ল্যান সব জলে। কুকুরগুলো কুমিরকে ভয় পায়। গভীর নদী তাদের অভিসন্ধি ব্যর্থ করল। সব বৃথা গেল। তাদের প্ল্যানটা একদম সলিড ছিল। তারা একটা কৃষ্ণসারকে দল থেকে বিচ্ছিন্ন করে এক জায়গায় এনেছিল। শিকারের নিজস্ব উপায় ছিল। সে ইচ্ছে করে জলে চলে গেল। এটা একটা স্মার্ট কাউন্টার মুভ, যেখানে 33% সুযোগ ছিল কুমিরের শিকার হওয়ার, আর অন্যদিকে 80% সুযোগ ছিল কুকুরের হাতে ধরা পড়ার। তার সিদ্ধান্ত সঠিক ছিল। দলটি পুনরায় সংঘবদ্ধ হয়ে দিনের আলোয় ডেরায় ফিরে গেল। তারা অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, পুনরায় শিকার করবার আগে। বন্য কুকুরদের অনেকটাই এনার্জি প্রয়োজন একটা চেজের আগে। সেই জন্য এই দলের এখন বিশ্রাম প্রয়োজন। উচ্চস্বরে ডাক তাদের উত্তেজনা প্রকাশ করে, আর দলটি এগিয়ে চলে। আবার সময় এসেছে শিকার ধরার। আলফা পুরুষ আগে এগিয়ে চলেছে। ইম্পালা আবার কুকুরগুলো আলাদা হয়ে নিজেদের মতো জায়গা করে নিল শিকারের অপেক্ষায়। আফ্রিকার ম্যারাথন রানার হিসেবে এই কুকুরগুলোর বড় হার্ট এবং ফুসফুসটাকে গতি বজায় রাখার জন্য তাদের কান তাদের তাপমাত্রা এবং ভারসাম্য রাখতেও সাহায্য করে। কুকুররা রিলে করে শিকার করে যতক্ষণ না শিকার ক্লান্ত হয়ে যাচ্ছে। কিন্তু ইম্পালা আবারও বেছে নিল সেই নদীর পথটি। ইম্পালা জলে সহজেই সাঁতার কাটে, সেটা কুকুররা খুব ভালো জানে। কিন্তু এবারে কুকুরগুলো কম জলের দিক দিয়ে নদী পার হলো। অবশেষে সাফল্য। ইম্পালা এত চেজের ফলে ক্লান্ত হয়ে গিয়েছিল। সাঁতার কাটার ফলে খুব কম এনার্জিও ছিল তার মধ্যে। কুকুরগুলো চালাকি করলো। অল্প জলের জায়গা দিয়ে তারা নদী পার হলো। কুকুররা মোটেই জল পছন্দ করে না, যদি না সেখানে মাংস থাকে হাতের নাগালে। হায়নাদের মতোই তারাও শিকারকে একা করে দেয়, কিন্তু এক্ষেত্রে কোনো চালাকি নেই। প্রত্যেকটি কুকুরের এটি হলো সংঘবদ্ধ হওয়ার জায়গা। ওরা ইম্পালাটিকে 10 মিনিটেরও কম সময়ের মধ্যে খেয়ে ফেলল। কিন্তু এরাই সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একজন নয়। বল্ড ঈগল হলো সৌন্দর্য, ক্ষমতার, স্বাধীনতার প্রতীক। এরা কুকুরদের মতো নয়, শিকার করে একাই। এ হলো প্রকৃত শিকারী। বেঁচে থাকার জন্য বল্ড ঈগলদের 1 পাউন্ড মাছ খেতেই হবে প্রত্যেক দিন। কিন্তু আজকে সে মেনু পরিবর্তনের কথা ভেবেছে। একদল কুট। একটি কুটের ওজন 1.7 পাউন্ড। এই ধূর্ত শিকারী কোনোভাবেই এত প্রোটিনযুক্ত খাবার ছাড়বে না। শিকার হিসেবে বিশেষ কারণ হলো কুটের শান্ত স্বভাব। এরা আসলে হলো সিটিং ডাক।
আক্রমণকারী ঈগলের ঘন্টায় 90 মাইলের অ্যাডভান্টেজ রয়েছে। একদম সঠিক চাল নাকি এটা? শিকারিতে আকাশ ছেয়ে গেছে, আর সে এবার নিশানায়। তারা এখানে শিকার করতে, চুরি করতে নয়। ক্ষুধার্ত একদল পাখিকে বাড়তি ওজন নিয়ে এড়িয়ে যাওয়া সহজ নয়। ও অন্যমনস্ক হয়েছে, কুটও পালিয়েছে, কিন্তু সেটা তো অল্প সময়ের জন্য মাত্র। আর যুদ্ধ তো এখানেই শেষ নয়। সে আবার এসেছে শিকারের লোভে, আর এবার সে পেরেছে। কয়েক মুহূর্তের মধ্যেই এবার শুরু আকাশে লড়াই শিকার ধরে রাখার জন্য। সে তা ছিনিয়েও নিয়েছে, কিন্তু এরপরে যা হলো সেটা তো অকল্পনীয়। আমাদের শিকারী যেন তেনভাবে তার শিকার ধরে রেখেছে। যুদ্ধ শেষ, আর শিকারও নেই তার নাগালে, কিন্তু সে হার মেনে নেয়নি। সে একজন দক্ষ যোদ্ধা না হতে পারে, কিন্তু একজন পারদর্শী শিকারী। সে আরেকটি কূট ধরে ফেলেছে হঠাৎ করে। ধরে নিয়েই দূরে বেরিয়ে গেছে। জলে তার পালক ভাসছে। এবারে সে ডুবতেও পারে। এখন তাহলে তার করণীয় কি? কূটটিকে ছেড়ে দেওয়া, কিন্তু সে তার খাবার ছেড়ে দেয়নি। আসলে মাছ উঠতে পারে না, আর পাখি সাঁতার কাটতে পারে না, কিন্তু তাকে তো নিয়ম ভাঙতেই হবে। বলা যায় সে একরকম বাটারফ্লাই সাঁতার কাটলো। তার শক্ত ডানা ব্যবহার করলো প্যাডেল করার জন্য, কিন্তু ঠান্ডা জল প্রতি মুহূর্ত তাকে হাইপোথার্মিয়ার দিকে ঠেলে দিচ্ছিল। এত সব প্রতিবন্ধকতা কাটিয়ে সে অবশেষে কূটটিকে ধরতে পারল। সে ক্লান্ত, কিন্তু বেঁচে আছে। আহত কূটের পালানোর আর কোনো জায়গাই নেই। চোর ঈগলদের থেকে আড়াল করে শিকারে নিজের কষ্টের শিকার করা খাবার এখন উপভোগ করছে। ঈগল তার প্রথম শিকারের ব্যর্থতাকে পরবর্তী সুযোগে রূপান্তর করেছে। যখন অন্যরা তখনও যুদ্ধ চালাচ্ছে তার করা শিকারের ওপর, সে তার ধারালো নখর বিধিয়ে দিল অন্য কূটের চামড়ায়। এটা ক্রমশ নিচের দিকে নামছে তার পালকগুলো ভেজে থাকার জন্য। ঈগলের ওজন 14 পাউন্ড, শরীর ভিজে, সঙ্গে একটা 2 পাউন্ডের কূট। মানে দ্রুত তাকে ডাঙায় উঠে পড়তে হবে, নয়তো হাইপোথার্মিয়ার শিকার হয়ে পড়ে যাবে সে। সে শিকারকে পায়ে নিয়ে প্যাডেল করতে শুরু করে। ট্যালনের ধরে রাখার ক্ষমতা মানুষের হাতের থেকে প্রায় 10 গুণ বেশি। তার 3 বারের ব্যর্থতা অবশেষে জয়ে রূপান্তরিত হলো। সঠিক জয়। এই শিকার করা কঠিন ছিল, কিন্তু অন্য ঈগলের সঙ্গে তুলনা করা যায় না। একটি পাখিকে 2 বার আক্রমণ করা, যার সাইজ প্রায় কূটের মতো কিংবা তার চেয়েও কম। সে এটা খুঁজে পেয়েছে পূর্ব আফ্রিকার ওয়াস্ত সোডা লেকে। এখানে হাজারে হাজারে ফ্লেমিঙ্গো জড়ো হয়, যারা জলের ওপরে অতি ক্ষুদ্র নীলচে সবুজ শৈবাল আর চিংড়ির লার্ভাকে খিদে দূর করে। ওদের শরীরের ছিদ্রগুলো অনেকটা ভ্যাকুয়াম ক্লিনারের মতো, সবচেয়ে বাজে খাবারগুলোকেও শুষে নেয়। বল্ড ঈগলের মতো আফ্রিকান ফিশ ঈগলও এবার একটু মারপিট করতে চলল। ফ্লেমিঙ্গোর ওজন 9 পাউন্ডের মতো, আর সেটা ঈগলের থেকে 2-3 গুণ বেশি। আর শিকারির চেয়ে 5 ইঞ্চি লম্বা হলো তার শিকার। তাহলে শুরুটা কি করে করা যায়?
প্রথমেই একটাকে আলাদা করতে হবে। সৌভাগ্যবশত তার দৃষ্টিশক্তি প্রাণী জগতে অন্যতম সেরা। মুখের একেবারে ধারে চোখ হওয়া দরুন পাখিটি 340 ডিগ্রি পর্যন্ত দেখতে পায় তার মাথার চারপাশ দিয়ে। তার দৃষ্টিশক্তি 1 মিলিয়ন সেন্সরি কোষ দিয়ে তৈরি হয়, যার জন্য সে মানুষের থেকে 5 গুণ বেশি দূর পর্যন্ত দেখতে পায়। আর সেই কারণেই 650 ফুট দূর থেকে সে তার শিকারকে দেখতে পায়। সে 5টা বেসিক রংকেও দেখতে পায়, যেখানে আমরা দেখি শুধু 3টে রং। ফলে তারা যে কোনো লুকোনো শিকারকেও লক্ষ্য করতে পারে। বাইরের কিনারে পাখিরা হামলার আশঙ্কা করছে। খুব দ্রুত এই ভয়টা গোটা দলের মধ্যে ছড়িয়ে পড়ল। ঈগলগুলো দুর্বলতা লক্ষ্য করার চেষ্টা করছে আর দেখছে কোনো ফ্লেমিঙ্গো দল থেকে বিচ্ছিন্ন হলো কিনা। যে কোনোভাবে হামলা করলে তার ফল অবশ্যই বিপরীত হতে পারে, কারণ শিকার যথেষ্টই বড়। তার লক্ষ্য হলো শিকারকে ক্লান্ত করে দেওয়া। তার উপস্থিতির জন্য পাখিটি ঝটপট করে পাখা মেলে ওড়ার চেষ্টা করে, কিন্তু সে যখন ওড়ার চেষ্টা করে কিন্তু প্রত্যেকবারই ফ্লেমিঙ্গোটিকে ভয় দেখানো হয়। আর এইভাবেই ফ্লেমিঙ্গোটির ক্রমশ এনার্জি কমে যায়। আর এবারে ঈগল তার ওস্তাদের কোপ মারতে চলেছে তাকে। ঈগলের শিকার করা তার প্ল্যান মাফিকই চলছে। সে ফ্লেমিঙ্গোটিকে আলাদা করে দিয়েছে দল থেকে, আর এবার সে পিছু নিয়েছে। আর এখন তার পুরস্কারের পালা। কিন্তু এটা তো বেশ ভারী। যদি তুমি ওপরে উঠতে না পারো, চেষ্টা করো নিচে নামতে। সে ফ্লেমিঙ্গোটাকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে, আশা করছে সাবডিউ করতে পারবে। এখন কিনারায় নিয়ে যাবার চেষ্টা করছে, কিন্তু হঠাৎই সে কাজ বন্ধ করে দিল। ব্যর্থ হলোটা কি? ফ্লেমিঙ্গোরা দিনের 80% সময় শুধু খায় এনার্জি ধরে রাখার জন্য, আর ঈগলের আসল লক্ষ্য ছিল সেটাকে বিচ্ছিন্ন করে ক্রমশ ক্লান্ত করে তোলা। কিন্তু সে তার সমস্ত এনার্জি কাজে লাগিয়ে একটা দুর্বল মুহূর্তে পালাতে সক্ষম হয়েছে। 9 পাউন্ডের ফ্লেমিঙ্গোটি তার জন্য যথেষ্ট ভারী ছিল, ফলে তার লক্ষ্য ছিল সেটাকে ডুবিয়ে কিনারায় নিয়ে যাওয়া। মুহূর্তের মধ্যেই সে বুঝে গেল যে তার সেই শারীরিক শক্তি নেই ফ্লেমিঙ্গোটিকে বয়ে নিয়ে যাওয়ার মতো। কিছু সময় বুঝতে হয় ছেড়ে দেওয়ার সময় হয়েছে। এমন খাবারের থেকে ক্যালোরি বাড়ানোর কি লাভ, যেটা অর্জন করতে আরো বেশি ক্যালোরির ক্ষয় হয়? শিকার করার জন্য এনার্জির প্রয়োজন, কিন্তু যখন তুমি শিক্ষানবিশ, তখন কি করে করতে হবে সেটা জানা প্রয়োজন। এই অল্প বয়সী লেপার্ড তার ভোজের চিন্তা করছে। সে তার মায়ের সাথে প্রায় 2 বছর আছে, কিন্তু এবার তার নিজের শিকার করবার সময় হয়েছে। এই সময়ে সে সবকিছু খায়, এমনকি সজারুও। ওর এই শিকার পালিয়ে যায় না, এদের নিজস্ব বসতিও রয়েছে। কিন্তু সে তার এই অল্প বয়সে যেটা জানে না, 30,000 12 ইঞ্চির কাঁটা তার আর খাবারের মাঝে রয়েছে। আর এটাই হলো দ্বৈত বিপদ। সে জানে যে ওইগুলো অসুরক্ষিত, কিন্তু কি করে ওখানে পৌঁছতে হবে সেটা সে জানে না। ওর ধারণা একেবারে ঠিক, কিন্তু কি করে বাস্তবায়িত করবে সেটাও বেচারা জানে না। কাঁটাগুলোর জন্য সেপটিক ক্ষত হতে পারে, যেটা মারাত্মক। লেপার্ড তার সীমা বুঝে গেল। অবশ্য কি করে এগোবে সেটা না বুঝেই কারণ তার মন বলল পিছিয়ে যাও।
সজারুর কাছে পুরো 1-0। এটা খুব জরুরি শিক্ষা। সে জানতো যে ঠিক কি করতে হবে। একটা সজারুকে উল্টে দাও তার মারণ কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু সে আক্রমণ করার জন্য এতই অনভিজ্ঞ ছিল যে সজারুগুলো এক জায়গায় জড়ো হয়ে গেল, ফলে শিকার ধরা দুষ্কর হয়ে পড়ল। শেষে দেখা গেল এক পায়ে ক্ষত নিয়ে তাকে পালাতে হলো। অবশ্য তার দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক মৃত্যুও হতে পারত। ক্ষতিগ্রস্ত থাবা নিয়ে দৌড়তে না পারার জন্য তাকে অন্য পরিকল্পনা করতে হলো। সে দৌড়তে পারবে না, কিন্তু লাফাতে তো পারবে। সমতল ভূমিতে ভর্তি কৃষ্ণসার হরিণ। লেপার্ডের গায়ের রং গাছের ওপরে লুকোনোর জন্য একদম সঠিক। সে অপেক্ষা করছে কখন একটা কৃষ্ণসার তার আয়ত্তের মধ্যে আসে, আর তার আক্রমণ যেন একদম সঠিক হয়। কিন্তু শিকার তো ফসকে গিয়ে দৌড় দিল। লেপার্ড ঘন্টায় 35 কিলোমিটার বেগে দৌড়তে পারে, কিন্তু এক্ষেত্রে তার থাবায় লাগা কাঁটা বাধা হয়ে দাঁড়ালো। আবারও ব্যর্থতা। প্ল্যানটা অত্যন্তই ভালো ছিল, ওপর থেকে নিঃশব্দে হামলা। লেপার্ড যথেষ্ট শক্তিশালী আর কঠিন হয় এই সব সামলানোর জন্য। 30 ফুটের ঝাঁপের চাপ সামলানোর জন্য সে তার দেহকে বিস্তৃত করলো আর একটু, ফলে তার মাস্কুলার লিম্ব শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করলো। তার লক্ষ্য স্থির করা একদম ঠিক ছিল, কিন্তু সেখানে ছিল আরো একটা জটিল সমস্যা। তার লাফ একটু বেশি উঁচু থেকে হয়ে গিয়েছিল। সে যতক্ষণ হাওয়াতে ছিল ততক্ষণে কৃষ্ণসার পালাতে সক্ষম হয়েছিল। তার কৌশলে অবশ্যই জোর আছে। সে আবারও চেষ্টা করলো, খুঁজে পেল একটা নিচু গাছ, আর নিজেকে লুকিয়ে রাখলো সতর্কভাবে। কৃষ্ণসার জাকালবেরি গাছের ফল আর ফুল খেতে এলো। একদম পারফেক্ট স্পট শিকারের জন্য। পেয়েছে। হায়না আর বন্য কুকুরের মতো নয়, তার এক ঘাই যথেষ্ট। এবারে তার সাফল্যের কারণ হলো নিচু থেকে লাফ। সে তার দেহ বিস্তৃত করলো অনেকটা জায়গা নেওয়ার জন্য। লেপার্ড তার 4টে থাবাকে প্রয়োগ করলো শিকারকে সম্পূর্ণ বাগে আনার জন্য। কৃষ্ণসার কোথাও যেতে পারল না। এই সাফল্য অবশ্যই এসেছে ব্যর্থতা থেকে। যেমন সমস্ত শিকারী বেঁচে থাকার জন্য লড়াই করে, এটা সেই রকমই ভুল থেকে শেখা এক জয়ের শিক্ষা।